আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন ভারতের কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রটি তার দেশের জন্য খুলে দেওয়া হোক। বিজেপির অন্দরের খবর, আরএসএস এর প্রবল বাধায় মোদি তা করতে পারেননি। তাই আমেরিকার সঙ্গে পূর্ণাঙ্গ ট্রেড ডিলও হয়নি। কিন্তু সেই যুক্তি আজ বদলে গেল কেন? কেন হঠাৎই চুপ মেরে গেল আরএসএসও? ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মোদি সরকারের যে মুক্ত বাণিজ্য চুক্তি হলো, সেখানে কৃষি এবং ডেয়ারির মতো সংবেদনশীল ক্ষেত্রকে সুরক্ষা দেওয়ার কথাটা কি মোদি সরকার বেমালুম ভুলে গেল? নাকি গত এক বছর ধরে যে হারে ব্যক্তিগত স্তরে অপদস্থ হচ্ছিলেন আমাদের বিশ্বগুরু, তার পাল্টা প্রচারের জন্য একটা খড়কুটো চাইছিলেন তিনি? আপাতত নজর ঘোরানোর জন্যে ব্যাপক প্রচারের একটা ঢাল তার দরকার ছিল। ইউরোপ থেকে আসা বিলাসবহুল গাড়ি আর সুরার স্রোতে নাকি ভেসে যাবে ভারত। তাই এবার তৈরি হন ফরাসি সুরাপাত্র হাতে মার্সিডিজ, পোর্শে, অডি বা বিএমবির মতো বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনে ঘুরে বেড়ানোর জন্য। ভারতবাসীর এটাই তো এখন প্রধান চাহিদা। আর গত কয়েক ঘন্টায় এই চুক্তি নিয়ে এরকম ঢাক পেটানো কিন্তু শুরু হয়ে গেছে দেশের গদি মিডিয়ায়। ঠিক যেরকম দেখা গিয়েছিল ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সময়ও। মোদি সরকার ওই সময় ওই চুক্তিটিকে একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে প্রচার করেছিল। কিন্তু বাস্তবে সেই চুক্তি থেকে ভারতের কি কি লাভ হলো তার কোনো স্পষ্ট হিসেব আজ পর্যন্ত কিন্তু সামনে আনা হয়নি। কোনো বড় শিল্পগত রূপান্তর, কর্মসংস্থান বৃদ্ধি বা রপ্তানিতে উল্লেখযোগ্য পরিবর্তন কিছুই দেখা যায়নি। কার্যত সেই চুক্তি একটা বিশাল অশ্বডিম্ব প্রসব করেছে। আর এবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে চুক্তি হলো তাই নিয়ে আর এক দফা লম্ফজম্প শুরু হয়েছে। আর এবারেও কি আগের মতোই হতে চলেছে? এ প্রশ্নটা ওঠার সব থেকে বড় কারণ কি? কারণ একমাত্র নির্বোধরাই ভাবতে পারে কোনো দেশ আগ বাড়িয়ে পরের দেশের উপকারের জন্য কোনো বাণিজ্য চুক্তি করে ফেলে। ইউরোপিয়ান ইউনিয়ন খুব ভালোই জানে মোদি সরকার এখন ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে না পেরে দেশের মধ্যে ভয়ঙ্কর চাপে রয়েছে। মোদি এখন একটা খড়কুটো পেলেই তা আঁকড়ে ধরবেন। আর তাই তারা এই সুযোগটা নেবে না এমন কি হতে পারে? আর সেই জন্যই তারা জানিয়ে দিয়েছে এই চুক্তির ফলে ভারতে তাদের রপ্তানি 107% হারে বাড়বে। আর আমাদের কত লাভ হবে? জবাব নেই। এই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কি মোদি সরকার কোনো পূর্ণাঙ্গ প্রকাশ্য প্রভাব মূল্যায়ন রিপোর্ট দিয়েছে? বরং বলা যায় তথ্য দেয়া হচ্ছে আংশিকভাবে। আমজনতার সামনে পূর্ণাঙ্গ চিত্র কেন তুলে ধরা হচ্ছে না? এই লুকোচুরি কেন করা হচ্ছে? গদি মিডিয়া এবং চাটুকার সংবাদ মাধ্যমগুলি শুধু বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে এটা নাকি মাদার অফ অল ডিল। মানে তারা এটা মনে করছে, ইউরোপিয়ান ইউনিয়ন এটা মনে করছে, কারণ পোয়াবারও তো তাদেরই। কিন্তু আমরা কি এটা খতিয়ে দেখে একই কথা বলছি? আমরা তো তাদের কলোনির কৃতদাস নই। আজকের এই এপিসোডে মুক্ত বাণিজ্যের চুক্তির আড়ালে কিভাবে বিপদে পড়তে চলেছে এদেশের অন্তত 3টি ক্ষেত্র, যা দেশের অর্থনীতির উপর গুরুতর প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না, কারণ আপনারাই এরকম সিরিয়াস বিষয়কে নিজেদের পরিচিতদের কাছে নিয়ে যেতে পারেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় মুক্ত বাণিজ্য চুক্তি শুধুমাত্র একটি কূটনৈতিক কাগজ নয়, এটি কোটি কোটি মানুষের জীবন এবং জীবিকার প্রশ্ন। ইস্পাত শ্রমিক, ওষুধ কারখানার কর্মী বা কৃষক এবং পশুপালক এদের ভবিষ্যৎ নির্ধারণ করে এমন চুক্তি নিয়ে সরকার যদি কোনো খোলাখুলি হিসেব না দেয়, তাহলে সেই চুক্তির উদ্দেশ্য নিয়েই সন্দেহ হওয়াটা কি অস্বাভাবিক? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনায় কৃষি এবং ডেয়ারির ক্ষেত্রই ছিল সবচেয়ে বড় টানাপোড়েনের জায়গা। আমেরিকা স্পষ্টভাবে ভারতের কৃষি বাজার, বিশেষ করে ডেয়ারি, আপেল, বাদাম
এবং ভুট্টার মতো পণ্যে শুল্ক ছাড় এবং বাজারে প্রবেশের অবাধ অধিকার চাইছিল। ভারত সেই দাবি মানেনি, কারণ ডেয়ারি এবং কৃষি ভারতের সবচেয়ে রাজনৈতিকভাবে সংবেদনশীল ক্ষেত্র। কোটি কোটি ছোট চাষি এবং গবাদি পশুপালকের জীবিকা এর সঙ্গে যুক্ত। আরএসএস এটা ভালোই জানে। এর ফলেই আমেরিকার সঙ্গে কোনো পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি করতে বারবার বাধা দিয়েছে তারা। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, যদি আমেরিকার ক্ষেত্রে কৃষি এবং ডেয়ারি নিয়ে ছাড় দেওয়া সম্ভব না হয়ে থাকে, তাহলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একই ধরনের চুক্তি নিয়ে এত উচ্ছ্বাসের কারণ কি? ইউরোপিয়ানরা কি সব দানবীর কর্ণ? মানে ট্রাম্প বিপদে ফেলেছে মোদী সরকারকে, তাই আমরা গিয়ে ওদের একটু সাহায্য করে আসি। ব্যাপারটা তো এরকম নয়। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল তুলনামূলকভাবে সরাসরি এবং আক্রমণাত্মক, আর ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক মোদির অবস্থার সুযোগ নিয়ে একেবারে মিহি করে তাদের ছুরিটা ভারতের অর্থনীতির উপর চালিয়ে দিল কি? মানে কারবারের ভাষায় যাকে বলে ঝোপ বুঝে কোপ মেরে দিল। কেন বলছি কথা, তার তথ্যভিত্তিক বিশ্লেষণ এবার সামনে আনছি এবং এক একটা করে ক্ষেত্র ধরেই তা আনব। ইউরোপিয়ান ইউনিয়ন ট্রাম্পের মতো সরাসরি ডেয়ারি খুলে দাও বলার বদলে শুল্ক হ্রাস, মানদণ্ডের সামঞ্জস্য, বাজারে প্রবেশ অধিকার এবং ধাপে ধাপে উদারীকরণের কথা বলেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দাবিগুলো ট্রাম্পের দাবির চেয়ে খুব একটা আলাদা নয়। আপনারা নিশ্চয়ই জানেন, ইউরোপীয় কৃষি ব্যবস্থা গভীরভাবে ভর্তুকি নির্ভর। ইউরোপের দেশগুলিতে কৃষকরা কমন এগ্রিকালচার পলিসি অনুযায়ী বিশাল টাকা ভর্তুকি পান, আর সেই ভর্তুকি পাওয়া দুধ, প্রসেসড ফুড, ওয়াইন, মাংসজাত পণ্য তারা এবার ভারতের বাজারে আনবে। অন্যদিকে তারা ভারতীয় পণ্যকে কি তাদের বাজারে ঢুকতে দেবে? ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্যবিধি এবং পরিবেশগত মানদণ্ড এতটাই কড়া যে সেখানে ভারতীয় কৃষি পণ্যের রপ্তানি ব্যাপকভাবে হবে, এটা একেবারে অবাস্তব চিন্তা। আমাদের বিশ্বখ্যাত দার্জিলিং চা বা চিংড়িকে কতবার নানা অভিযোগে ফিরিয়েছে তারা। বা উল্টো দিক থেকে এটাও বলা যায়, ভারতীয় কীটনাশক দেওয়া পণ্য তারা নিজেদের বাজারে ঢুকতেই দেবে না। অর্থাৎ ভারত একদিকে নিজের বাজার খুলে দেবে তাদের জন্য, অন্যদিকে নিজেদের পণ্য সেখানে বিক্রির সমান সুযোগ কিছুতেই পাবে না। অর্থাৎ কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রে মুক্ত বাণিজ্য লাভের চেয়ে অসংগঠিত ক্ষেত্রের জন্য একটা বড় চাপ সৃষ্টি করবে। লক্ষ কোটি ছোট চাষি এতে ক্ষতিগ্রস্ত হবেন, আর এতে দেশের গ্রামীণ অর্থনীতিতে কি বিপর্যয় আসতে পারে? তাহলে উচ্ছ্বাসের কারণটা কোথায়? এবার আসা যাক ইস্পাত শিল্পের কথায়। ভারত 2022 সালে প্রায় $8.2 বিলিয়ন মূল্যের ইস্পাত এবং স্টিলের পণ্য ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করেছিল। উল্টো দিকে ভারতীয় বাজারে ইউরোপের সংস্থাগুলিকে ঢুকতে গেলে আগে 22% হারে শুল্ক দিতে হতো। এখন তারা এই শুল্ক পুরোপুরি ছাড় পাবে। মানে এই চুক্তির অর্থ হলো ইউরোপীয় ইস্পাত ভারতের বাজারে অবাধে ঢোকার সুযোগ পাবে। ইউরোপের ইস্পাত শিল্প প্রযুক্তিগতভাবে উন্নত এবং বহু ক্ষেত্রে তারা রাষ্ট্রীয় সহায়তায় বেড়ে ওঠে। ভারতের সংগঠিত ইস্পাত শিল্পের কয়েকটি বড় কর্পোরেট হয়তো এই প্রতিযোগিতা আংশিকভাবে সামাল দিতে পারবে, কিন্তু ভারতের ইস্পাত খাতের বড় অংশই আধা সংগঠিত এবং অসংগঠিত, যেমন ছোট ছোট রিরোলিং মিল, স্থানীয় উৎপাদক এবং শ্রমনির্ভর ইউনিট। ইউরোপীয় ইস্পাত শূন্য শুল্কে বাজারে ঢুকলে দামের প্রতিযোগিতায় এদের টিকে থাকা কি সম্ভব হবে? এতে কি এই বিপুল সংখ্যক কলকারখানা লাটে ওঠার আশঙ্কা থাকছে? রপ্তানির প্রশ্নটাও খুব গোলমেলে। ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা সিবিএম ভারতীয় ইস্পাত রপ্তানির উপর বাড়তি বোঝা চাপিয়ে থাকে। কয়লা ভিত্তিক উৎপাদনের কারণে ভারতীয় ইস্পাতের উপর এই অতিরিক্ত কার্বন কর বসে। ফলে একদিকে শুল্ক পুরোপুরি ছাড় দিয়ে দেশের বাজারকে ইউরোপীয় ইউনিয়নের কাছে খুলে দেওয়া,
অন্যদিকে আমাদের দেশের রপ্তানিতে নতুন বাধা। এই দ্বিমুখী চাপ ইস্পাত শিল্পের জন্য কি বিপর্যয় ডেকে আনতে চলেছে? এবার আসা যাক ওষুধ বা ফার্মাসিউটিক্যাল রপ্তানির ক্ষেত্রটিতে। ভারত 2024-25 অর্থ বছরে ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় $3 বিলিয়ন মূল্যের ওষুধ এবং ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি করেছে। এবারের চুক্তিতে বলা হয়েছে ইউরোপে উৎপাদিত ওষুধে আমদানি শুল্ক 11% থেকে 0 নামিয়ে আনা হচ্ছে। মানে তাদের শুল্কে পুরোপুরি ছাড় দেওয়া হবে। আর এতে কি হবে? ভারত বিশ্বের জেনেরিক ওষুধ সরবরাহের মেরুদণ্ড, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য আলোচনায় বারবার উঠে আসে মেধাস্বত্ব বিধি, ডেটা এক্সক্লুসিভিটি, পেটেন্টের মেয়াদ বৃদ্ধি এবং পেটেন্ট লিঙ্কেজ ইত্যাদি কঠোর মানদণ্ডের নানা রকম টেকনিক্যাল বিষয়। দেশের বড় ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলি হয়তো ইউরোপের কঠোর এইসব মানদণ্ড মেনে চলতে পারবে, কিন্তু ভারতের অসংখ্য ছোট এবং মাঝারি ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই মানদণ্ডে টিকতে পারবে কি? অন্যদিকে ইউরোপীয় মাল্টিন্যাশনাল সংস্থাগুলি যদি ভারতের বাজারে সহজে প্রবেশাধিকার পায় এবং শূন্য শুল্কে বাজারে ঢুকে পড়ে, তাহলে আমাদের অসংখ্য ছোট ওষুধ উৎপাদকরা কি নিজেদের দেশেই টিকতে পারবেন? দেশীয় ছোট উৎপাদকদের বাজার কি এতে আরো সংকুচিত হয়ে যাবে না? অর্থাৎ এখানেও কি নামবে বিপর্যয়? মোদির গত 1 দশকের নীতি হলো কাজের চেয়ে বেশি প্রচারে জোর দেওয়া, আর এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করাই মোদি সরকারের মূল কাজ। আর এবারে এখানেও কি তাই হতে চলেছে? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।